So signs would be bye-bye. So here, yes. Sir, I had a problem on page number 18. Sorry, 17. 17. Okay. Yes, 17. We are at page number 17 right now. তো এখানে আর কি আমাদের পার্সেন্টেজ এন্ড কাউন্টিফ এর ইয়াটা ফর্মুলাটা ইউজ করাটা শিখেছিল, বাট এটা না আসলে মানে ইউজ করতে পারছি না। এটা যদি একবার আপনি দেখিয়ে দিতেন তাহলে আর কি ভালো হতো। আচ্ছা, সেক্ষেত্রে আই ডোন্ট ইউজ মাইক্রোসফট অফিস। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে স্প্রেডশিট ইউজ করি গুগলের। নো প্রবলেম স্যার, একই তো জিনিস। সূত্র কিন্তু সেমই, সূত্র সেমই, যার কারণে ইয়েস স্যার। এটা খুব একটা প্রবলেম হবে না। তাহলে আমরা স্প্রেডশিটে চলে যাই ডিরেক্ট, গিয়ে ওইখানে কিছু কার্যক্রমগুলো দেখি। যেমন হচ্ছে পার্সেন্টেজের যে ব্যাপারটা সেটা দেখবো, সেটা সূত্রগুলাও দেখবো আমরা, সাথে সাথে দেখবো হচ্ছে যে হাউ টু অ্যাকচুয়ালি ওয়ার্কস, হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমরা জাস্ট আ সেকেন্ড, লেটস গো টু দ্য ড্রাইভ। আমরা শর্টকাটস একটা চার্ট বানাইছিলাম না লাস্ট যখন করছিলাম এটা আমরা? ইয়েস স্যার। কিছু শর্টকাট কি এর চার্ট হ্যাঁ, শর্টকাট কি এর চার্ট দেওয়া হয়েছিল আর কি। তো শর্টকাট গুলো পরে আসলে কাজে লাগে যখন উই আর ডুইং ইট ফর আওয়ার ওন ওয়ার্ক, তখন কিন্তু এই শর্টকাট গুলা কাজে লাগে, কারণ আম, একটু সময় নেয় যেগুলো আমরা মানে ম্যানুয়ালি করি সেগুলাতে। তো আমরা ড্রাইভে চলে যাই। ক্যান ইউ প্লিজ টেল মি লিয়ানা, মানে কোন কোন সূত্রগুলো আমরা প্রধানত দেখাতে পারি, বা কোন কোন সূত্রগুলো আমরা প্রধানত আলোচনা করতে পারি? স্যার কাউন্টিফটা থেকে স্টার্ট করেন, এখানে তো কাউন্ট, দুইটা আছে। কাউন্ট, কাউন্টিফ, ইয়েস স্যার। কাউন্ট ইফ, তারপরে হচ্ছে কি পার্সেন্টেজ, আর Sir, count ifs. That is count ifs. হ্যাঁ কাউন্ট ইফস, Then first bracket. ফার্স্ট ব্র্যাকেট, Sir, sir, can I ask you a question? ইয়েস। Sir, DT তে চ্যাপ্টার 1-2 থেকে কি কি প্র্যাকটিক্যালস আসতে পারে? চ্যাপ্টার 1-2 থেকে জাস্ট Yes, sir. সেকেন্ড, আমি একটু দেখি এখানে। চ্যাপ্টার 1-এর যেই এক্সাম্পলস গুলো আছে, মানে আমাদের তো মূলত যেটাকে ভাগ করতে হবে সেটা হচ্ছে লার্নিং এক্সপিরিয়েন্স দিয়ে। লার্নিং এক্সপিরিয়েন্স 1-এর প্র্যাকটিক্যাল বলতে আই গেস এইখানে বিভিন্ন রকম টাইপ অফ ডকুমেন্টস এর প্র্যাকটিক্যালস থাকতে পারে। যেহেতু এটা হচ্ছে প্রিপারেশন ফর দ্য ডিজিটাল ফিউচার ফর লার্নিং 1, এইখানে কন্টেন্টস গুলা মূলত হচ্ছে যে হাউ ইউ ক্যান প্রোটেক্ট ইয়োর ডিজিটাল লাইফ। এইটা একটা একটা বিষয়। এখানে এক ধরনের প্র্যাকটিক্যাল থাকতে পারে।
প্র্যাকটিক্যালিটি থাকতে পারে, বা এই যে আহ, বিভিন্ন রকম এটা কি কি বলে অফ ডকুমেন্টস ফাইল এবং গুগল ড্রাইভ ম্যানেজমেন্ট, যেটাকে আমরা অফিস ম্যানেজমেন্ট বা আমরা ড্রাইভ ম্যানেজমেন্ট বলতেছি বা ডিস্ক ম্যানেজমেন্ট বলতেছি, সেইটার একটা প্র্যাকটিক্যাল থাকতে পারে যে হাউ ইউ ক্যান ম্যানেজ দ্য ডেটাস, সাম সর্টস অফ ডেটাস। তো সেইটা থাকতে পারে প্র্যাকটিক্যাল অনুযায়ী। আর মোটামুটি আহ অন্য যে বিষয়গুলো এইগুলো আসলে প্র্যাকটিক্যাল না, এগুলো থিওরি থিওরি অনুযায়ী। এটা হচ্ছে চ্যাপ্টার 1। এবার আসি চ্যাপ্টার 2-তে, অর দ্য লার্নিং এক্সপিরিয়েন্স 2। ডাটা রিপ্রেজেন্টেশনের কথা তো বললামই আমি। এই একটা একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, ডাটা রিপ্রেজেন্টেশন। মানে হিউজ শুনলাম নাম্বার যে অফ। আমাদের কম্পিউটার রিলেটেডও কাজ করতে দিবে। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার রিলেটেড কাজ করতে দিবে। মানে কিছু জি। জিনিসপত্র লেখা থাকবে তোমার কাছে, যে লেখাগুলোকে তোমার বাংলা এবং ইংলিশে লিখতে হবে, অথবা কোনো ডিজাইন টিজাইন থাকলে সেগুলোকে করা লাগবে ওখানে বিভিন্ন রকম টুলস কিটস এর ইউজ করে। মানে ওই সফটওয়্যারটার বিভিন্ন রকম ওটাকে আমরা বলি হলো অ্যাপ্লিকেশন পার্ট, মানে যেটা উপরে থাকে, বা অ্যাপ্লিকেশন বার্স। এই যে এরকম এরকম কিছু কিছু জিনিসগুলো থাকে না, ধর পাই চার্ট করতে দেওয়া, বা ইনফোগ্রাফিক্স এর রিপ্রেজেন্টেশন থাকতে পারে, তাই না? এগুলো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, একেবারেই প্র্যাকটিক্যাল জিনিস, যেগুলো লাগবে ইন ফিউচার বা যে কোনো জায়গায়। হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে তো হচ্ছে সাইবার থ্রেটস অ্যান্ড দ্য ইনফরমেশন সিকিউরিটি। এখানে তো আর বলবে না যে তুমি কিভাবে প্রোটেকশন দিবা। এখানে যে জিনিসটা থাকতে পারে সর্বোচ্চ, যে নেটওয়ার্ক বিল্ডিং কেমনে করে সেটা দেখাইতে হইতে পারে। মানে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারকে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করাটা দেখাইতে হইতে পারে প্র্যাকটিক্যাল হিসেবে। এখন আমি জানি না স্কুলের স্যাররা এই জিনিসটা খুব বলছেন কিনা বা দেখাইছেন কিনা, কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা একটা। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা ব্যাপার স্যাপার আছে এখানে, যেখানে হচ্ছে যে একটা আইডেন্টিটিকে কনফার্ম করা হয়। ঠিক আছে, দুইটা প্রসেসে, একটা হচ্ছে ওটিপি যায়, ওয়ান টাইম পাসওয়ার্ড যায়, আর একটা হচ্ছে যে ক্যাপচা ক্যাপচা থাকে, সেই ক্যাপচা ফিল আপ থাকে। তো এইটা একটা এইটা একটা হইতে পারে। আর আরেকটা প্র্যাকটিক্যালিটি আসতে পারে হচ্ছে যে এই যে এখানে যে অনলাইন জিডি কপি, এইটা এইটার একটা সিস্টেম আসতে পারে। এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলতেছিলাম না এতক্ষণ, এই যে এইটা এইখানে এই সিস্টেমটাকে করতে বলতে পারে। মানে এখানে কিভাবে তুমি ম্যানেজ করবা গুগলের অ্যাকাউন্টকে, যাতে তোমার সেটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে কাজ করে। প্রথমে মোবাইল নাম্বার, দেন ওয়ান টাইম পাসওয়ার্ড, আর এরপরে ক্যাপচা। প্রথমে ক্যাপচা আসে, কিন্তু তারপরে ক্যাপচা যখন তুমি পার হয়ে যাও তখন তোমাকে মোবাইল নাম্বার দিয়ে ও ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠায়, এবং তুমি তখন যখন দুইটা ফোন তোমার ডিভাইস শিওর হয় এবং গুগল শিওর হয় যে না, ওই ব্যক্তিটা তুমি নিজেই, তাই না? তারপরেও কিন্তু কিছু কিছু সিস্টেমে আছে যে 3D প্রোটেকশন বলে এটাকে। ঠিক আছে, তো ওইটা আবার কেমন? 2 ফ্যাক্টর তো 2টা ফ্যাক্টর গেল, 3D প্রোটেকশন কেমন? 3D প্রোটেকশনে আরেকটা জিনিস থাকে, সেখানে থাকে বায়োমেট্রিক বায়োমেট্রিক তোমার ইনফরমেশন। তো সেই জায়গায় কি তোমার ছবি, বায়োমেট্রিক ইনফরমেশন বলতে কি 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 বোঝায়? তোমার ছবি, দেন তোমার ফিঙ্গারপ্রিন্ট, এই দুইটা হচ্ছে সার্ভারে সেভ থাকে। এবং যখনই তুমি ওই ফিঙ্গারপ্রিন্ট বা ওই ছবির বিপরীত ছবি নাও, যেটা তোমার ম্যাচ করবে না, এবং পরবর্তীতে কিন্তু ওই 2টা ফ্যাক্টর যখন তুমি পার হবে, তারপরেও তুমি তোমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না। তো এইটা হচ্ছে 3D প্রোটেকশন। এই 3D প্রোটেকশন সব জায়গায় ইউজ করে না, কেন ইউজ করে না বলতে পারবা লিয়ানা? খুব সহজ অ্যান্সার হচ্ছে যে খুব এক্সপেন্সিভ হওয়ার কারণে করে না। এবং আরো একটা জিনিস হচ্ছে যে এত সিকিউরিটি মানে মোস্ট অফ দ্য জায়গায় দরকার পড়ে না। এই সিকিউরিটি দরকার পড়বে ব্যাংকে, যেখানে তোমার টাকা থাকে। সেখানে 3D প্রোটেকশন থাকে ব্যাংক কার্ড বা কার্ডে।
তো এইখানে অনেক অনেক গল্প বললাম 2 নাম্বার চ্যাপ্টার নিয়ে। ভিডিও এডিটিং থাকবেই, এখানে একটা প্র্যাকটিক্যালিটি থাকবে ভিডিও এডিটিং এর। সেটা তুমি ক্যামটেসিয়া দিয়ে করবা, ক্যানভা দিয়ে করবা, নাকি এইগুলো উল্লেখ করা হয়তো থাকবে। সো প্রত্যেকটার বেসিক যে বটম লেভেল অফ নলেজ ফর দিস ভিডিও এডিটিং সফটওয়্যারস, it is almost the same thing. We have to import some of the videos, and after that we have to slice it according to our durations. And after that you can use a different sorts of suitable footage, put it in a queue, and after that we do use filters and other editing options using our video editing softwares. সো আমরা কিন্তু এইখান দিয়ে কোনো একটা কিছু ডেসক্রিপশন করা থাকতে পারে। এখানে যেমন স্কুলের একটা বার্ষিক প্রতিযোগিতা বা দেয়ার ইজ এ কাইন্ড অফ কম্পিটিশনের ভিডিও এডিটিং এর কথা বলা হয়েছে। প্র্যাকটিক্যালিটি অন্য কিছু হতে পারে, ক্লাসরুমের একটা প্রেজেন্টেশনের ভিডিও এডিটিং তোমাকে দিতে পারে, বা তোমাকে কিছু ফুটেজ দিয়ে বলা হলো যে তুমি সেটা ক্যামটেসিয়া অথবা সেইটা কি আদার্স ভিডিও এডিটরস লাইক কি কি আছে আরো, ক্যানভা আছে, তারপরে আছে হচ্ছে ফিল্মোরা আছে, দেন ফটোশপ XD আছে, দেন there is other of the Photoshop and Microsoft products are there. তো সেইখান থেকে আমরা কি যেগুলো হচ্ছে ইউজ করা সহজ সেই গুলোকে আমরা ইউজ করি। যেমন এখন যেইটা সবচেয়ে ওয়াইডলি ইউজ সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট ইউজ করে প্রচুর পরিমাণে, কারণ এটা ফোন দিয়ে ইউজ করা যায়, ইউজার হ্যান্ডি পুরা। কারণ এটা অনেক জায়গায় দেখা যায় প্রিমিয়ার প্রো বা এগুলোর জন্য একটা প্রফেশনাল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, যেটা কিনা অন্যান্য যে হ্যান্ডি টুলস গুলা যেগুলোকে আমরা বলতেছি অ্যান্ড্রয়েড টুলস বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস, এইগুলা কিন্তু অনেক বেশি হ্যান্ডি এবং ইউজার ফ্রেন্ডলি হয়, যার কারণে খুব সহজেই কিন্তু অনেক ধরনের ভিডিও প্রোডাকশন করা সম্ভব হয় এই ছোট ছোট টুলস গুলো দিয়েই। তো একটা ভিডিও প্রোডাকশন আসবেই, এটা মাথায় রাখতে হবে। এখন কার ভাগ্যে এটা পড়বে কেউ জানে না, ঠিক আছে? তো তারপরেও শিখে যেতে হবে। আর এখানে ইনফোগ্রাফিক্স বানাইতে দিতে পারে, ঠিক আছে? এটাও একটা প্র্যাকটিক্যালিটি, ইনফোগ্রাফিক্স বানাইতে দিতে পারে। স্যার ইনফোগ্রাফিক্সটা আপনি একটু দেখিয়ে দিয়েন আরেকবার। ইনফোগ্রাফিক্সটা তো কি স্যার আরেকবার দেখালে। হ্যাঁ হ্যাঁ, ক্যানভাতে করা হয়েছিল লাস্ট। ইনফোগ্রাফিক্স তো নিজের মতো করে করে সব, যে ওই ডিজাইন বলা দেওয়া থাকবে, তোমার কাছে ইনফরমেশন থাকবে, তারপর স্যার তোমাকে পিকচার, হ্যাঁ স্যার সাকিব, স্যার পিকচারটা একটু দেখালে ভালো। আচ্ছা পিকচারটা আমি যাচ্ছি, একটু একটু দেখতেছি। আর এই যে আম, এইটা ইনফোগ্রাফিক্সটা, এইটা সাধারণত এই যে সাইবার রিলেটেড থাকবে আর কি, সাইবার রিলেটেড থাকবে সাধারণত। আচ্ছা তাহলে 1 আর 2 এর মোটামুটি কি কি প্র্যাকটিক্যালিটি বললাম আমরা? ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে এইখানে এটা কি, এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স। infographics, ইনফোগ্রাফিক্স করতে দিতে পারে, ভিডিও এডিটিং করতে দিতে পারে, তারপরে হচ্ছে online GD, অনলাইন online GD. অনলাইন জিডি করতে দিতে পারে। কিন্তু এই অনলাইন জিডিটা অতটাও এদের সাথে কম্পিটিটিভ না যতটা ওই ভিডিও এডিটিং এবং এইখানে যে এই 2FA, হ্যাঁ হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই দুইটা দুইটা যতটা ইম্পর্টেন্ট এই জায়গায়, মানে ইম্পর্টেন্ট অ্যাজ ইন যে প্র্যাকটিক্যালিটি ইম্পর্টেন্ট তো সবকিছুই, কিন্তু প্র্যাকটিক্যালিটি বেশি আমাদের লাইফে এই দুইটা জিনিসের। যেমন 2FA যদি ঠিকভাবে বোঝা যায়, দেখা যাবে যে ইন ফিউচার উই ক্যান মেক সাম কেস অফ অর সাম সর্টস অফ সিস্টেম 2F এর মতোই, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগতেই পারে যে কোনো সময়। তো আমরা সেই জিনিসটা কিন্তু শিখে যাব যে হাউ ডাজ ইট ওয়ার্কস। এবং সাধারণত যেহেতু আমরা গুগল ব্যবহার করি আমাদের দেশে, তাহলে আমাদের গুগলের অপশনটাকেই সবসময় মাথায় রাখতে হবে। সো এইখানে কিন্তু অক্টা নামের একটা দেখো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা বটই বলি আমরা এটাকে, বা এটাকে আরেকটা জিনিস বলা হয় যে ছোট যে
প্রোগ্রামগুলা, এই প্রোগ্রামগুলা হচ্ছে চেকিং প্রোগ্রামস হিসেবে বা ওটিপি জেনারেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, মানে থার্ড পার্টি একটা অপশন ইউজ করি আমরা। থার্ড পার্টি অপশনগুলা কেমন? আমাদের দেশের জন্য কি মোবাইল অপারেটর গুলা, তাই না? কারণ ওটিপি তো আসবে না যদি কিনা আমরা মোবাইল অপারেটরের সাথে কানেকশন না থাকে। সাধারণভাবে চিন্তা করি আমরা, আমরা অত ডিপলি অ্যাজ আ কি বলে ইনফরমেশন টেকনোলজিস্টের মতো চিন্তা করতে হবে না। নর্মালি চিন্তা করি যে আমাদের যে মোবাইল নাম্বারগুলো আমরা দেই, দেওয়ার পরে আমাদের মোবাইলে চলে আসে কিন্তু ওটিপি। তো এটা কিন্তু আমাদের তাইলে এখানে দুইটা অংশের কাজ হইতেছে। একটা অংশের কাজ হচ্ছে ওয়েব ভার্সনে, আরেকটা অংশের কাজ হচ্ছে অ্যানালগ অ্যানালগ টাইপের, মানে মোবাইল কোম্পানিগুলা বা মোবাইল সার্ভিস প্রোভাইডার্সদের এখানে কিন্তু একটা অংশ আছে। তাহলে তারা একটা অংশ তে কাজ করতেছে, আর আরেকটা অংশ করতেছে হচ্ছে ওয়েব বেসড। তাহলে কি এখানে দুইটা কাজ করতেছে না? দুইটা কাজ করতেছে। অনলাইন জিডিটা একেবারেই তো নর্মাল, ইউ ক্যান এবল টু ডিসক্রাইব অল দ্য অপশনস ওভার হিয়ার। তো আমরা একটু পিক টু চার্টে যাই। ও না, আগে হচ্ছে আমরা এইটা দেখি, একটু স্প্রেডশিটের জিনিসটা দেখে তারপরে আমরা পিক টু চার্টে যাইতেছি। হ্যাঁ, প্র্যাকটিস। আচ্ছা, আমাকে ডেটা দিতে হবে, আদারওয়াইজ ডেটা ছাড়া তো আসলে এখানে ই করা যাবে না। কিছু ডেটা দিতে হবে। আমরা 5-6টা ডেটা নিয়ে অপারেশন চালাই দেখি, কারণ 5-6টা দিয়ে চালাইতে পারলে আমরা 500-1000 দিয়েও চালাইতে পারবো, সেম সেম জিনিস হবে আর কি আমাদের জন্য। তো আমরা সাচ এন এক্সাম্পল এইখানে ডেটা হিসেবে নিচ্ছি হচ্ছে আহ তো আমরা চলে যাই হচ্ছে একটা ছোটখাটো ডেটা খুঁজতেছি আমি, মোটামুটি তাহলে বোঝা যাবে। আচ্ছা, আমরা কিছু ডেটা লিখি। হ্যাঁ, প্রথমে আমরা এখানে লিখি হচ্ছে নেম। আমরা নেম লিখলাম। ঠিক পরের যে ঘরটা আছে সেখানে আমরা লিখলাম হচ্ছে টাইপ, আর এরপরে যে ঘরটা আছে সেটা লিখলাম আমরা টোটাল। ঠিক আছে, এরকম একটা ডেটা আমরা ই করে নিলাম, ডেটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন এখানে যে কাজটা করতে হবে যে ডেটাস গুলা ইনপুট দিতে হবে, তাই না? ডেটাস গুলা ইনপুট দিয়েই তো তারপরে যা করার করতে হবে আমাদেরকে। তো ডেটাস গুলা ইনপুট দেওয়ার জন্য যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে আগে ডেটাগুলা ওয়াইজলি লিখতে হবে। তাই ডেটাগুলো ওয়াইজলি যদি লিখি তাহলে আমরা হচ্ছে প্রথমে নেম গুলা লেখা লাগবে। তাহলে নেম গুলা হচ্ছে আমরা কি করি, কিছু পশু পাখির নাম লিখি, কিছু আলাদা আলাদা জিনিসের নাম লিখি। প্রথমে যে নামটা আমার মাথায় আসতেছে এটা হচ্ছে মানকি, বানর। আচ্ছা, তাহলে মানকি চলে গেল। তারপরে হচ্ছে আমরা আরেকটা নাম লিখি, সেটা হচ্ছে পলি রেড। ঠিক আছে, তারপরে আমরা লিখি হচ্ছে আরেকটা নাম ভিক ভিক্ট্রিভেল, দেন ভিক্ট্রি বেল। আচ্ছা, আরেকটা নাম লিখলাম আমরা। তারপরে আমরা লিখবো হচ্ছে টেন্টাকুল। এগুলো কিন্তু সব নাম, ঠিক আছে? TENTACUL, কুল। আচ্ছা,
তারপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ম্যাগনেটন। ম্যাগনেটন, আচ্ছা ম্যাগনেটন গেল। তারপরে আর ছয়টা হয়েছে না, আর চারটা লিখি, হ্যাঁ 10টা বানাই যেটা। দেন হচ্ছে ডিউগন, DEW GONG, GONG, ডিউগন। তারপর হচ্ছে ক্লয়েস্টার, সেটা কেমনে লেখে? CLOYSTER। তারপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ওনিক্স, লিখলাম আমরা অনিক্স। তারপর লিখতে হবে হচ্ছে ড্রাগনিয়ার, DRAGONIR, ড্রাগন। ওকে, এবার টাইপ লিখতে হবে ডেটার। ডেটার টাইপ কিরকম হতে পারে? ডেটার টাইপ হতে পারে হচ্ছে ফাইটিং টাইপ, FIGHTING, ফাইটিং। প্রথমটা টাইপ লিখে ফেললাম। এটা এটা মানে দিস ইজ নট দ্য ফিক্স, ইট ইজ জাস্ট আই এম রাইটিং র্যান্ডম ডেটাস। ওকে, তারপরে আমরা লিখতেছি হচ্ছে ওয়াটার গ্রাস। এটা হচ্ছে ওয়াটার, দেন গ্রাস, দেন আবার ওয়াটার, দেন ইলেকট্রিক, তারপরে হচ্ছে ওয়াটার, এটা ওয়াটার, এইটা ওয়াটার, দেন রক, আরো সিকে রক, হ্যাঁ রক। তারপরে হচ্ছে লাস্ট ড্রাগন, ড্রাগন। সো এরপরে টোটাল স্ট্যাটাস কতগুলা আছে সেইগুলা কিন্তু আমাদের কিন্তু লেখা লাগবে। তাহলে আমি এখানে ধরে নিই টোটাল স্ট্যাটাস আছে হচ্ছে 305টা প্রথমটা, সেকেন্ডটাতে আছে হচ্ছে 510টা, তারপরে থার্ডে আছে 490 বসাইলাম আমরা। তারপরে ফোর্থে আছে 335, এর পরে আছে হচ্ছে 465, তারপরে আছে হচ্ছে 475 and 525 আছে, এরপরে 525 আছে। তারপরে রক আছে হচ্ছে 385, লাস্ট আমাদের আছে 420। তো আমরা র্যান্ডম নাম্বার গুলা বসাইলাম। এইবার আমাদের যেটা করতে হবে কাউন্ট ইফ ইউজ করতে হবে। তো কাউন্ট ইফ ইউজ করার জন্য আমাদের কিন্তু আলাদা একটা ঘরে এই কাহিনীটা করতে হবে। তো আলাদা ঘরে কাহিনী করার জন্য আমরা এখানে একটু জিনিসগুলা দেখি। এগুলো টাইপ না, আমার লিখতে হবে হচ্ছে এই পাশে টাইপ, এখানে হবে টাইপ, আর এই জায়গায় হবে কাউন্ট ইফ এর যত ধরনের কাহিনী আছে। তাহলে আমি টাইপ গুলা এক এক করে এখানে লিখতে থাকি। টাইপ গুলা লিখতে হবে হচ্ছে গ্রাস টাইপ হইতে পারে, ওয়াটার টাইপ হইতে পারে। এই যে এখান থেকে লিখতেছি, মানে নাম্বার যে কলামটা আছে সেখান থেকে লিখতেছি। তো এখানে কিছু কিছু কমন আছে না, দেখো ওয়াটার টাইপ কিন্তু 3টা আছে, এখানে গ্রাস আছে একটা, রক টাইপ হচ্ছে একটা আছে, ড্রাগন আছে। তো আমাদের টাইপ গুলো এখানে কিন্তু লিখে ফেলতে হবে। তো এইটার আসলে কাজটা কি, আমরা যখন এটা করব বা আমরা ওই সূত্রটা বসাবো তখন আমরা কিন্তু এটা আরো বেশি ভালোভাবে বুঝে যাব। তাইলে আমরা আগে টাইপ গুলা লিখি। টাইপ হচ্ছে গ্রাস লিখলাম, ওয়াটার লিখলাম, তারপরে ইলেকট্রিক টাইপ হইতে পারে, ইলেকট্রিক হইতে পারে, ইলেকট্রিক।
তো ইলেকট্রিকই লিখছিলাম না, ইলেকট্রিকই লিখছিলাম, হ্যাঁ ইলেকট্রিক টাইপ হইতে পারে। তারপরে আরেকটা টাইপ হইতে পারে, এখানে যা যা টাইপ আছে সেগুলো আমাদের একটু মিলাই দেখতে হবে, তারপরে এটা আমরা সূত্র ইউজ করে মিলাই দেখবো, ঠিক আছে? তো এইখানে গ্রাস আছে, গ্রাস আমরা করছি, তারপরে হচ্ছে ওয়াটার, ইলেকট্রিক, তারপরে হচ্ছে ফাইটিং টাইপ, ফাইটিং টাইপ, তারপরের টাইপটা হচ্ছে রক টাইপ, রক টাইপ। আচ্ছা, এখানে ক্যারেক্টার মিলবে না, আমরা ক্যারেক্টারটাকে এখানে সেম করে দেই রক টাইপ, ঠিক আছে? নাহলে আমাদের কিন্তু ক্যারেক্টার মিলতো না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা খুঁজে পাই না তাড়াহুড়ো করে পরীক্ষায় করার সময়, যে ক্যারেক্টার মিলে যায় না, ক্যারেক্টার আলাদা হয়ে যায়। সো এইখানে হচ্ছে ড্রাগন টাইপ, ড্রাগন টাইপ। আচ্ছা, ড্রাগন টাইপ, ড্রাগন এখানে কি আমরা ড্রাগন এইভাবেই লিখছি যেভাবে এখানে লিখছি? হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আর যে বাকিগুলা, এখানে আমার কিন্তু রক টাইপ, ড্রাগন টাইপ, ওয়াটার লেখা আছে, ইলেকট্রিক লেখা আছে, ওয়াটার আছে, গ্রাস আছে, ওয়াটার আছে, ফাইটিং আছে, সবগুলা এখানে আমরা লিখছি যেই যেই টাইপ গুলো আছে। এইবার আসি আমরা সূত্রে। তাহলে সূত্রটা কি? ইকুয়াস টু, মনে রাখতে হবে এইটা, যে ইকুয়াস টু, তারপরে আমাদের লিখতে হবে হচ্ছে সূত্র। সেই সূত্রটা কি? কাউন্ট, কোথায় আছে? এই যে, তাই না? কাউন্ট ইফ, দেখা যাচ্ছে কাউন্ট ইফ নিলাম আমরা। এখন আমাদের এখানে, ইয়েস স্যার, বুকে তো কাউন্ট টিপস দেওয়া, টিপ না, দুইটা তো আলাদা। কাউন্ট টিপস, ইয়েস স্যার। Yes, আচ্ছা sir. কোথায় লেখা আছে একটু আমাকে যদি বলো, পেজ সো নাম্বারটা। পেজ 18। Page 18, first column. স্যার একদম ফরেস্ট আচ্ছা আচ্ছা, আমি বলি এটাকে, এইখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়েছে, যে তাদের যে এসটা, তারা প্লুরাল ইউজ করতে চাইছে, কিন্তু কাউন্ট টিপস, আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে যদি আমরা এস লিখি, কাউন্ট টিপস, দেখো সেম জিনিসই কিন্তু আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ নাম্বার দেওয়া আছে, আর এখানে হচ্ছে ক্রিটিশনাল দেওয়া আছে, তারপরে হচ্ছে রেঞ্জেস, এবং ওই রেঞ্জগুলা ওই আগেরটাতে কিন্তু এই দুইটা ছিল, এখানে নিচের এই অপশনটা ছিল না, মানে সেমি অপশন ছিল না। তো আমরা এই সেমি অপশনটা একটা শিখে দুইটার কাজ করব, কারণ হচ্ছে ওই কাউন্ট ইফে ইফ বেশি সোজা, ইফ সেট ক্ষেত্রে ইফ বেশি সোজা। তাহলে আমরা, স্যার দুটোই যদি শিখিয়ে দিতেন। হ্যাঁ দুইটাই শিখতেছি, আমরা দুইটাই শিখবো। প্রথমে কাউন্ট ইফস যেহেতু আমরা শিখতেছি, মানে বড়টা আগে শিখি, ছোটটা তারপরে শিখি, যেহেতু এখানে অনেকগুলা জিনিস। আহ তাহলে আমাদের ডেটা নেওয়া তো ঠিক আছে, তাই না? ডেটা আমাদের তিনটা হইলেই হইতেছে, খালি নাম এবং ইতে। এখন আমরা এই কাউন্ট টিপস ইউজ করব। কাউন্ট টিপস কিভাবে ইউজ করতে হবে? কাউন্ট টিপস ইউজ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, জাস্ট এ সেকেন্ড, এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কোনটা? দেখি ছোট একটা ডেটা পাওয়া গেলে সবচেয়ে ভালো হতো, ছোট ডেটা দিয়ে এই জিনিসটাকে আহ, সহজে বোঝানো যায়। তো ছোট ডেটা দেখতেছি না, বিশাল বিশাল ডেটা দেওয়া সব জায়গায়। আচ্ছা,
এখন তাহলে আমাদের কি বাইর করতে হবে? আমাদের বাইর করতে হবে যে এই টাইপের কতগুলো আছে, তাই না? কাউন্টিফস এর কাজটা কি? ডু উই আন্ডারস্ট্যান্ড এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে, আমি একটু সহজভাবে বলি। এই যে আমি গুছে গুছে খুঁজলাম না আমরা এখানে গুছায়, যে কতগুলো ওয়াটার আছে, তারপরে কতগুলা আদার্স যেই নামগুলো আমি এখানে লিখছি সেই নামগুলা কতগুলা আছে। তো এইটা যদি খুঁজে বাইর করতে হয়, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আর 2, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা কোনটা 1 আর 2? 1 হচ্ছে এইটা ক্রাইটেরিয়া, আর 2 হচ্ছে এই যে এইটা। ঠিক আছে? তো ক্রাইটেরিয়া 1 আর 2 এ এইটা কতবার আছে সেইটা কিন্তু আমরা এই যে কাউন্টিভ দিয়ে বাইর করতে পারবো। কিভাবে? এখন আমরা যদি কাউন্টিভস লিখি, লেখার পরে আমাকে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যে এইখানে এইখানে আহ কি আছে দেখো, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তাহলে আমাদের রেঞ্জটা এখানে কি নিতে হবে? রেঞ্জটা নিতে হবে হচ্ছে, আমরা নিলাম রেঞ্জ হচ্ছে B2 পর্যন্ত রেঞ্জ নিলাম আমরা। B2 কোন পর্যন্ত? এই যে ফাইট, এটা পর্যন্ত। তো প্রথম রেঞ্জটা কিন্তু নেওয়া শেষ, এবার ক্রাইটেরিয়া রেঞ্জ নিতে হবে হচ্ছে 2। ঠিক আছে? তো এই ক্রাইটেরিয়া রেঞ্জটা কোথায় আছে? তার মানে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে কম্প্যারিজন, এই কম্প্যারিজনটা করব। তাহলে কম্প্যারিজন করার জন্য আমাদেরকে কি করতে হয়? কি করতে হয়? একটা কোলন দিতে হয়, তাই না? কোনো কিছুর সাথে যদি কম্পেয়ার করি। ক্লিয়ার না? কিছু কি বোঝা যাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে? কোনো রেসপন্স নাই। সাকিব, ইয়েস স্যার। বুঝতেছি কিছু? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি কম্প্যারিজন করতে যাই, আমরা সাধারণত কি করতাম? একটা কলামের সাথে আরেকটা কলামের কম্প্যারিজন করতাম, তাই না? একটা কলামের সাথে আরেকটা কলামের কিন্তু কম্প্যারিজন করতাম। তো এই জায়গায়ও আমরা সেই ধরনের একটা কাজ করব। কিভাবে করব? টোটাল কলাম আছে কয়টা এখানে? তাহলে আমরা যেটা করতেছি এটা হচ্ছে, আমরা বি, আচ্ছা এটাকে সিলেক্ট করলাম না আমরা, ঠিক করে ফেলি আমরা। এটার সাথে আমাদের কম্প্যারিজন করতে হবে বি। আচ্ছা, তারপরে আমরা কি করলাম? একটা কোলন দিলাম। ওই বি 2 কেন দিলাম? আমরা এই যে টুটাকে, এই মাঙ্কি বা ফাইটিং এইটাকে ইন্ডিকেট করছি, আর এইখানে এই বি এর আন্ডারে সর্বমোট কতগুলা ঘর আছে সেই ঘরগুলোকে আমরা কিন্তু এখানে দিয়ে দিছি। তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এবং 2 শেষ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনটাকে আমরা খুঁজবো? এই যে ইর ঘরে যা আছে সেগুলোকে খুঁজবো, তাই না আমরা? তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে E2 অথবা E3। আমরা E3 কে কনসিডার করতে পারি। E3 কনসিডার করলাম, এখানকার কাজ শেষ এটা। এরপরে আমাদের পরের অংশটাতে কি আছে? পরের অংশটাতে আছে হচ্ছে
আবার আমাকে শুধু যেমন বিতে আমি কি করছি, বিতে কম্পারিজন করছি না, এবার আমরা সিতে কম্পারিজন করব। ঠিক আছে, সিতে কম্পারিজন করব, এবং সিতে কম্পারিজন করার পরে আমরা সি এ যতগুলা ঘর আছে সেই টোটাল ঘরের সাথে আমরা কম্পারিজন করব। তাহলে এখানে যেহেতু আমরা বি2 এর সাথে কম্পারিজন করছি, তাহলে আমরা সি এরও সি2 এর সাথে কম্পারিজন করব। কম্পারিজন করতে যেন কি করতে হয়, একটা ক্লোন দিতে হয়। ক্লোন দেওয়ার পরে আমরা সি লিখলাম, আর বিতে কতগুলো ঘর ছিল, 759টা ছিল, এখানেও 759টা ঘরই হবে। ঠিক আছে, তো 759টা ঘর আমরা দিলাম। এইটা দেওয়ার পরে আমরা কি করলাম, আবার কমা দিলাম, লাস্ট একটা অপশন, যে অপশনটা আমরা এইখানে কম্পারিজন করার পরে এই ঘরটাকে আমরা ইন্ডিকেট করে দিছিলাম। তাহলে এইবার আমার যেই ঘরটাতে আমার অ্যান্সার বসবে সেই ঘরটাকে আমার ইন্ডিকেট করে দিতে হবে না? তার মানে সেই ঘরটা হচ্ছে, এটা যদি ই হয় তাহলে এই পরবর্তী ঘরটা কিন্তু এফ এর ঘর, তাই না? তাহলে আমরা এফ কে কি করলাম, এখানে যেহেতু ই3 দিয়েছি, তাহলে এখানে F3 দিয়ে দিলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বরে দেখেন যে এই জিনিসটা কিন্তু হয়ে গেল। এখানে আমার আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে এখানে যেহেতু গ্রাস আছে, সেহেতু আমরা একটা কাজ করি, এইখান থেকে কতগুলা গ্রাস আর কতগুলা ওয়াটার, এই জিনিসটা এখানে আমরা কম্পারিজনে দেখব বা কাউন্ট ইফস এ দেখব। তো সেইটা করার জন্য আমাকে কিভাবে কাজটা করতে হবে, এখন দেখি বি2 তে আমরা কি করলাম, বি2 এর জায়গায় আমরা এটাকে বদলিয়ে এরকম করে দিলাম। ওকে, তো বি2 এ করে দেওয়ার পরে বি2 এর হাইয়েস্ট যে ঘর আছে সেই ঘরটা কি, এখানে আমরা কি করব, এখানে আমরা ই1 আর এখানে আমরা F1 করে দিব, দিয়ে আমরা অ্যান্সারটা দেখব। হচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে ইউ1 আর F1 এখানে কিন্তু কাজ করতেছে না। তাহলে 2 দেই, আমরা 2 দিয়ে দেখি আমরা কি হয়, কি চেঞ্জেস হয়। 2 দিলাম, তো সে কিন্তু এইখানে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে আমরা একটু একটু টেনে দিয়ে দেখি জিনিসটা কি হয়, সেম চেঞ্জেস নাই কোনো। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ই3 থেকে আমরা কাউন্ট করতে পারি। ই3 থেকে কাউন্ট করলাম, আর এখানে F3 দিলাম। তো ই3 তে কি আছে, গ্রাস আছে। তাহলে এইখানে আমরা কি করব, গ্রাস, গ্রাস এখানে কোথায় আছে, একটা জায়গায় আছে, তাই না? তাহলে এই জিনিসটা আমাদেরকে যদি এখানে খুঁজতে হয়, গ্রাস, গ্রাস এটা কত নম্বরে আছে, এটা বি1, 10 2 3 4, তাই না? 4 এ আছে। তাহলে আমরা কি করব, এটাকে 4 বানাই দিই। আর এইখানে যেহেতু সিতেও কি 4 এ আছে না, গ্রাসের যে মানটা সেটা তো 4 এ আছে, তাই না? 4 এ থাকলে সেটাকেও আমরা বসাই দিলাম। তো এখন যদি আমরা টেনে দিই এটাকে, সেমই রয়ে যাচ্ছে, তাই না? কোন চেঞ্জেস নাই। তো এখন এইখানে আসলে আমরা করলামটা কি, যেহেতু চেঞ্জ হচ্ছে না বা চেঞ্জ হইতেছে না, তো এইখানকার আসল ব্যাপারটা হইলো এইটাই যে কাউন্ট ইফে আমরা কম্পারিজন করি প্রথমে যেই অপশনটা দরকার। ধরো এখানে 2টা কলাম সবচেয়ে ইম্পর্টেন্ট, কলাম নাম্বার বি ইম্পর্টেন্ট, কলাম নাম্বার সি, এই 2টা ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে কলাম নাম্বার বি কে, এখানে যদি একটু যাই সূত্রে আমরা দেখি, কলাম নাম্বার বি কে কিন্তু মোট যতগুলা ঘর আছে সেই ঘরের সাথে কম্পারিজন করতেছি। তো আমার কোনটা খোঁজা দরকার, আমার যেটা খোঁজা দরকার সেই নাম্বারটা আমরা এখানে দিতেছি, বি4 ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে আমি কোন পর্যন্ত দেখতে চাই। তাহলে এইটা যদি বি2 হয় তাহলে এটা বি10, তাই না?
তাহলে আমরা কম্পারিজন করব সাচ অ্যান এক্সাম্পল B5 B5 করব, আর এইখানে করব হচ্ছে সি C5 and after that এইখানে কততে আছে এই সেম জিনিসটা ওয়াটার ওয়াটার কিসে আছে E2 তে আছে তাই না E2 তে আছে না E3 তে আছে E3 তে আছে তো আমরা এখন এটাকে এন্টার দেই জাস্ট আ সেকেন্ড দেখি কি চেঞ্জেস আসে কোনো চেঞ্জেস আছে নাই তো চেঞ্জেস এখন কি করলে এখানে চেঞ্জেস আসবে কে বলতে পারবে চেঞ্জ কেন হইতেছে না প্রত্যেকবার সেম থাকতেছে কেন আচ্ছা এটা বোঝা যাবে যদি আমরা এই জিনিসটাকে আরো কয়টা জিনিস বা আরো কয়টা এলিমেন্ট দিয়ে করি তার মানে এখানে টোটালের জায়গায় আমরা যদি এত বড় নাম্বার না দিয়ে আমরা ছোট ছোট নাম্বার দিই ধরি সবগুলাতেই আমি কি করলাম আমি সবগুলাতেই 1 দিলাম ঠিক আছে 1 দিয়ে দিলাম তো 1 দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে সবগুলার মান তো 1 এ আছে তাই না তো এখন এখানে আমার কি কি আছে আমার ওয়াটার আছে আমি শুধু ওয়াটারটাকে রাখি এগুলো সব সরাই দিই আমরা হ্যাঁ সব সরাই দিই শুধু ওয়াটারটাকে রাখি আমরা একটা দেখলে বুঝতে পারবো আরো ভালো যেহেতু এইখানে আচ্ছা সূত্রটা যেহেতু এখানে আছে তাহলে আমরা সূত্রটাকে এখান থেকে কাট করে নিয়ে নিলাম এবার সূত্রটাকে এখানে আবার বসালাম বসানোর পরে এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা এই যে কাউন্ট ইফসটা এটা কোথায় কোথায় দিব তাইলে এইবার আমরা হচ্ছে কাউন্ট করব প্রথমে তো কাউন্ট করতে হইলে আমাদেরকে কি করতে হবে ওয়াটার শব্দটা কয়বার আছে এখানে সেই জিনিসটা আমরা একটু দেখতে চাইতেছি তো সেটা দেখার জন্য আমাদেরকে সূত্র লিখতে হবে সেই সূত্রটা হচ্ছে যে একই রকম ভাবে এখানে ওয়াটার তো আছে হচ্ছে 3টা জায়গায় তো আমাকে কি করতে হবে এর ভিতরে খুঁজতে হবে তাই না এর ভিতরে খুঁজতে হবে তার মানে কি B2 থেকে শুরু করে B10 পর্যন্ত হচ্ছে আমাকে খুঁজতে হবে তাহলে হচ্ছে B10 পর্যন্ত হচ্ছে খুঁজতে হবে কোথা থেকে আমাকে B2 থেকে শুরু করে তাহলে আমরা B2 দিলাম আচ্ছা B2 থেকে B10 পর্যন্ত খুঁজতে হবে খুঁজে আমাকে কিন্তু এখানে কিসে ই প্রথমে 2 E2 তে আছে না এটা E2 তে এবং এখানে যখন আমি অ্যান্সার বসাবো তখনও কিন্তু আমার দেখো সি যে জিনিসটা আছে সি তে কি কোথায় আছে সি আমারও কিন্তু সেই একই 2 থেকে শুরু করে আমার কোন পর্যন্ত C10 পর্যন্ত আমাকে কিন্তু খুঁজতে হবে এবং C10 পর্যন্ত খুঁজলে খালি হবে না সেখানে আরো একটা জিনিস হচ্ছে যে 4 নাম্বারে মানে 4 নাম্বার না 2 নাম্বার এফ এফ যে কলাম আছে এফ কলামের 2 নাম্বারে হচ্ছে এই জিনিসটা বসাতে হবে তো এখন এখানে পাইতেছে না কেন কেউ বলতে পারবে যে ওয়াটারটা এখন পর্যন্ত ইফ কাউন্টসে পাইতেছে না কেন পাইতেছে না কারণটা হচ্ছে এখানে ডাব্লিউটা বড় হাতের বাট এখানে সবগুলা ডাব্লিউ ছোট হাতের এইবার আমরা দেখি একটু কাজ হচ্ছে কিনা
আচ্ছা, এফ এ হচ্ছে F2। এখন এখানে তাহলে আমরা কি বুঝছি যে আমরা আসলে কি খুঁজি এখানে? মানে আসলে এই যে কাউন্টিভস এটা আসলে কি খুঁজে বের করে? সাকিব, খুব কি বেশি কঠিন হয়ে যাইতেছে? লিয়ানা, সাদিয়া, স্যার অনেস্টলি মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা আবার বলতেছি আমি, যেহেতু মাথার উপর দিয়ে গেছে, ছোট একটা পাইলে ভালো হইতো। ছোট একটা স্যার আপনি না ওই যে যে ডাটাটা লিখেছিলেন ওইটা কমায় দেন, ওই বেশি হয়ে গেছে, এই জন্যই মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডাটা অনেক বেশি হয়ে গেছে, 5-6টা ডেটা হলে এটা ভালো ভালো হয় আর জি কি। জি, 5টা রাখেন তাহলে আর কি ভালো হয়। আচ্ছা, 5টা ডেটা দিয়ে আমরা একটু করার চেষ্টা করি, দেখি কিছু করা যায় কিনা। উম, হ্যাঁ, আচ্ছা, পাওয়া গেছে একটা। 5টা পাই নাই, 11টা পাইছি। মানে এটা বেশি হইলে ভালো হয় আর কি, এই জন্যই এতগুলা দেয় আর কি। সো একটা হচ্ছে ডেট, ডেট দিয়ে দেখি আমরা এটা। এটা সবচেয়ে ভালো একটা এক্সাম্পল, ডেট। ডেটের পরে হচ্ছে প্রোডাক্ট সোল্ড, প্রোডাক্ট প্রোডাক্ট সোল্ড। তারপরে হচ্ছে স্টার্ট ডেট আর এন্ড ডেট, মানে একটা ডেট থেকে আরেকটা ডেট পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে সেটা আমরা এখানে লিখবো। এটা হচ্ছে স্টার্ট ডেট। এই এইটা পুরাটা বন্ধ, দরকার নাই। আমরা একটা গ্যাপ রাখা, এখানে হচ্ছে স্টার্ট ডেট, কারণ বিক্রির তো একটা ডেট আছে, শুরুর ডেট আছে, আর একটা হচ্ছে এন্ড ডেট। এন্ড এন্ড ডেট, এন্ড ডেট, স্টার্ট ডেট আর এন্ড ডেট। তাহলে এই দুইটাকে আমরা কি করে দেই, আমরা একটু ব্লক করে দেই, তাহলে হচ্ছে এগুলোকে দেখতে আমাদের আলাদা করতে সুবিধা হবে। আর এখানে যা যা আছে সব মুছে দিলাম আমরা, সব মুছে দিলাম। আচ্ছা, এখন এই স্টার্ট ডেট আর এন্ড ডেট আমার আহ, তো আগে ডেট গুলো লেখা লাগবে। তাহলে আমরা এখানে ডেট গুলা লিখি আহ, আগে। তাহলে ডেট গুলা লেখার আগে আমাদের এগুলো সব ডিলিট করে দেই, একটা একটা করে ডেট লিখবো আমরা। এটা মনোযোগ দিয়ে দেখি, ওই যেই কাউন্ট ইপস এর যে প্রবলেম আছে, কাউন্ট ইপস এর প্রবলেম এটা দিয়ে শেষ, মানে সলভ হয়ে যাবে আই গেস। এগুলো সব বন্ধ করে দিলাম। এবার ডেট গুলো এক এক করে লিখবো, ডেট গুলো লিখবো 1 তারিখ থেকে শুরু করে। আমরা কি করব, একটা করে ডেট দিব, এবং সবগুলো যেই ডেটের সিস্টেমটা থাকবে সেটা হবে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার, ঠিক আছে? তাহলে ফার্স্ট যে মান্থটা আছে সেই মান্থটা হচ্ছে, আমি বলে দিলাম হচ্ছে জানুয়ারি 1 তারিখ 2024, ঠিক আছে, প্রথম ডেট। ঠিক তারপরের ডেটটা আমি দিতেছি হচ্ছে 3 দিন পরে, ঠিক আছে, 3 দিন পরে মানে 4 তারিখ, যেহেতু জানুয়ারি, তাহলে 4 তারিখ 2024, 2024। তারপরে হচ্ছে 6, 7,
8 এইভাবে আমরা সিরিয়ালি দিয়ে যাই, ঠিক আছে। 01 জানুয়ারি 6 6 2024, দেন এটা হচ্ছে পরের ডেট। পরের ডেট যদি আমরা দিতে চাই দেখি তো এভাবে হইতেছে কিনা, 6/7 দেন 8, তাহলে পরের ডেট গুলো আমরা কিন্তু দিয়ে দিলাম। তাহলে পরের ডেট গুলো দেওয়ার পরে আমাকে কিন্তু ডেট গুলো সবগুলো কমপ্লিট করতে হবে, কারণ হচ্ছে 6/7/8 পরে 12, 14, 15, তার মানে পরের ডেটটাই হচ্ছে জানুয়ারির 12 তারিখ 2024, তারপরে হচ্ছে জানুয়ারির 14 তারিখ 2024, 14 তারিখ 24, তাহলে 15, 17, 18, তারপরে হচ্ছে 15 তারিখ। 15 তারিখ যদি হয় তাহলে আমরা এখান থেকে এভাবে টেনে দিলেই 15 তারিখ হয়ে যাচ্ছে, কিন্তু পরেরটা হচ্ছে 17 আর 18, তাহলে 17 হইলে আমাদেরকে কিন্তু 17 লিখতে হবে, তার মানে জানুয়ারি আমরা দিলাম হচ্ছে 17, 2024। এরপরে আমাদের যদি 18 তারিখ দিতে হয় আমরা এটা টান দিলে 18 তারিখ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ডেট গুলো লিখে ফেলছি, এখন কয়টা প্রোডাক্ট কোন ডেটে সেল হয়েছে সেই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। আমরা এটাকে কি করলাম, আমরা এইটাকে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এখানে প্রোডাক্টের যে সোল্ড কোয়ান্টিটি, সেই সোল্ড কোয়ান্টিটি গুলো আমরা লিখে ফেলবো। তাহলে প্রথমে 9টা সেল হয়েছে, তারপরে সেল হয়েছে 23টা, তারপরে সেল হয়েছে 29টা, তারপরে সেল হয়েছে 22টা, তারপরে সেল 25, 28, 25, 28, 30, 25, 28, 30 এর পরে 15, 18, 15, 18, 11। তো এই হলো অবস্থা। এখন আমরা এখানে স্টার্ট ডেট আর এন্ড ডেট দিলে আমাদের কাউন্ট ইফের যদি সূত্র বসানো থাকে এই 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 ঘরে, মানে নাম্বার এফ এর ঘরে, তাইলে আমরা কিন্তু একটা নাম্বার যদি দেই, আমরা নাম্বার দিলে সেই নাম্বার থেকে কিন্তু, মানে আমরা যদি শুরুর ডেট এবং শেষের ডেট দেই তাহলে আমরা কিন্তু সেখান থেকে কি পাবো, সেখান থেকে পাবো যে ওই ডেটে কতগুলা সেল হয়েছে আমাদের, তাই না? তাহলে আমি যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কতগুলা সেল হয়েছে, তাহলে সেটা যদি আমার দেখতে হয় তাহলে আমার লিখতে হবে কি, জানুয়ারি 10 তারিখ 2024 থেকে 15 তারিখ পর্যন্ত কতগুলা সেল হয়েছে, তাই না? তাহলে জানুয়ারি 15, 2024, আর এইখানে আসবে রেজাল্টটা, তো তাই তো? তাহলে এখন রেজাল্টের জন্য আমাকে সূত্র লিখতে হবে না? কি সূত্র লিখতে হবে? ইকুয়ালস টু কাউন্ট ইফস, না? COUNTIFS, এই যে পেয়ে গেছি আমরা। ক্লিক করার সাথে সাথে আমাকে প্রথমে ক্রাইটেরিয়া রেঞ্জ বলবে। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জে এখানে আমাদের যে ক্রাইটেরিয়া, সেইটা কোথা থেকে কোথা পর্যন্ত আমাদেরকে খুঁজতে হবে? কোন থেকে কোথা থেকে পর্যন্ত খোঁজা লাগবে, কোন পর্যন্ত? 8 to 15, 8 to 9, 8 to 9. না না না, 8 to 9 না, A2 থেকে শুরু হবে, এটা ঠিক। তাহলে আমরা A2 দিলাম। এখন এইখান থেকে শুরু করে কোন পর্যন্ত আমাদেরকে খুঁজতে হবে? একবারে শেষ A9, পর্যন্ত? না না, শেষ পর্যন্ত না, A11 পর্যন্ত। A11, কেন হ্যাঁ হ্যাঁ। কেন এই 11 পর্যন্ত? কেন 11 পর্যন্ত? কারণ আমাদের যদি এখান থেকেও 10 তারিখ থেকেও খুঁজতে হয়, আমাদের কিন্তু এই শুরুর মাথা থেকে শেষ মাথা পর্যন্ত একটা ক্যালকুলেশন লাগবে প্রথমে, ও আচ্ছা। ঠিক আছে? তারপরে না আমরা যা কি করব না করব সেটা ঠিক আছে। এখন আমি একটু ডিফারেন্ট সূত্র ইউজ করি এদের থেকে, ঠিক আছে? এদের মতো করে সূত্র ইউজ করব না আমি মনে করি। তাহলে আমি কিভাবে এটাকে সূত্রে নিয়ে আসতে পারি দেখি তো, আমরা এই জিনিসটাকে কাজে লাগাইতে পারি কিনা। ডাবল হাইপেন দিলাম, দেওয়ার পরে আমরা যে জিনিসটা করলাম যে ভিতরে আমরা C++ এর মতো একটা কোড দিয়ে দিলাম, দেখি কাজ করে কিনা। আমরা প্রথমে এই সিস্টেমে যাব, তারপরে যদি কাজ করলে করলো, না করলে আমরা
আমাদের পুরোনো সিস্টেমে চলে যাব, ঠিক আছে? আমরা অ্যান্ড দিলাম। তারপরে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু D2 কম্পারিজন করতে হবে, তাহলে আমরা D2 লিখে দিলাম, ঠিক আছে? যেহেতু D2 এই যে এই তারিখটা, এরপরে D2 তারিখ শেষ হওয়ার পরে এবার আমাদের সেকেন্ড অপশনের তারিখ করতে হবে, তাই না? এই যে এইটা, তাহলে আমাকে এইবার আসতে হবে কোথা থেকে? B2 থেকে আসতে হবে, তাই না? B2 এর সাথে আমাকে কি কোন পর্যন্ত যাইতে হবে? B2 এর B2 থেকে কোন E2 না, এখানে কিন্তু আমার কিন্তু B2 তে যাওয়া লাগতেছে না, কারণ আমার কি দেখতে হবে বলতে পারবা? আমার দেখতে হবে ডেট। আমার তো সোল্ড প্রোডাকশন এগুলো দেখে লাভ নাই, আমার দেখতে হবে ডেট। তাহলে আমার যদি ডেট দেখতে হয় তাইলে আমি কি করব? আমি এখানে শুধু ডেটের অপশনটাকেই কনসিডারেশনে আনবো। তাহলে ডেটের অপশন কনসিডারেশনে কিভাবে আনবে? A2 আবার, হ্যাঁ রাইট, সাকিব বলছিল মনে হয় না? তারপরে A11 পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। A11 পর্যন্ত দেখার পরে আমরা আবার সেম জিনিসটা করব। এখানে সেম জিনিসটা কিভাবে করব? ডাবল পোর্ট দিব, ডাবল পোর্ট দিয়ে ভিতরে হচ্ছে যে আমরা স্মলার দেন অর ইকুয়ালস টু দিয়ে আমরা হচ্ছে এটাকে বন্ধ করে দিব, দিয়ে অ্যান্ড দিয়ে কার সাথে কম্পারিজন করব? আমরা E2 এর সাথে কম্পারিজন করব। এবং আসলে E2 এর সাথে কম্পারিজন করব না, E2 তে এই রেজাল্টটা লিখবো আর কি আমরা, দিয়ে ব্র্যাকেটটা বন্ধ করে দিলাম। আচ্ছা, তাইলে আমরা এখন এবার দেখি এই 10 তারিখ থেকে 15 তারিখ। তাহলে 10 তারিখের পরে হচ্ছে 12 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ। সেল হয়েছে 3 বার না? 1 2 3। এবার বুঝা গেছে নাকি এবারও মাথার উপর দিয়ে চলে গেছে? না স্যার, এই সময় বোঝা গেছে। এবার বুঝা গেছে, কারণ এবার চার্টটা একটু ছোট আগেরটার থেকে, আগেরটা বিশাল বিশাল বড় ছিল আর কি। তো এখন স্যার হ্যাঁ, এখানে 3 বার কি দেখেছে এন্ড, মানে মাঝখানে এটা কি বুঝিয়েছে 3 বার? 3 বারটা বুঝিয়েছে যে 3টা প্রোডাক্ট সোল্ড কোয়ান্টিটি না, কিন্তু এটা ইয়েস এটা স্যার, হচ্ছে যে এটাই তো। সেম প্রোডাক্ট কয় কয়টা ধাপে, মানে প্রথম দিনেও বিক্রি আছে, তার মানে হচ্ছে যে এখানে 10 তারিখের পর থেকে বা 10 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত কয়টা টার্মে তার বিক্রি হয়েছে। এই যে দেখো, 10 তারিখের পরে হচ্ছে 12 তারিখ, 12 তারিখে একবার বিক্রি হয়েছে, কিন্তু 28টা প্রোডাক্ট বিক্রি হয়েছে এখানে। এটা একটা বিক্রি হইতে পারে, মানে ও একজন আচ্ছা আচ্ছা, এখন বুঝেছি, এখন একজন বুঝতে নিতে পারে, পেরেছি। একজন নিতে পারে 28টা প্রোডাক্ট। তারপরে আবার পরের 14 তারিখে আবার 30টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, এটাও একজন নিছে ধরো। আর লাস্টে 15 তারিখে 15টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, সেটাও একজন করে নিছে। তাহলে 3জন নিল না 3টা প্রোডাক্ট, 3টা ডেটই কিন্তু সেল হইলো, 3 ডেটেই কিন্তু সেল হইলো। এই জিনিসটা তোমরা একটু বুঝে নাও, এই টার্মটার দরকার। সেটা হচ্ছে যে 3টা ডেটেই কিন্তু সেল আছে, কোনো একটা ডেটে কিন্তু জিরো সেল নাই। স্যার ওই যে কাউন্টিভ যে বক্সটাতে লিখেছিলেন ওইটাতে আরেকবার একটু ক্লিক করবেন, আমি তাহলে একটু স্ক্রিনশটটা নিতে চাচ্ছিলাম। হয়েছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার হচ্ছে পার্সেন্টেজ। আমরা পার্সেন্টেজ করতে হইলে তো আমাদের কি করতে হবে? পার্সেন্টেজ করতে হলে সেটা 100-এর সাথে করতে হয়, তাই না? সবসময় ইয়েস স্যার। এখানেও আমরা আমাদের সেম কাজটা করতে হবে, হয় আমাদেরকে ভাগের সূত্র দিয়ে পার্সেন্টেজ বাইর করতে হবে, না হইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ বাইর করতে হবে ফর্মুলা দিয়ে। কিভাবে? স্যার বুকে না একভাবে লিখা আছে, কিন্তু আমি আসলে এটা বুঝতে পারিনি যে এটা কোন, মানে like কি টাইপের ফর্মুলা ইউজ করেছে। আচ্ছা, ওইটা পেজ নাম্বার কত আমাকে যদি একটু 18 এ সেম পেজে আছে। এই যে এইটা 10 দিয়ে করছে যে ভাগ। ইয়েস স্যার, এটা এই যে নিচে সেকেন্ড লাস্ট যে প্যারাটা আছে ওইখানে আর কি ডেসক্রাইব করা আছে যে কিভাবে করেছে।
সেকেন্ড লাস্ট প্যারাতে ইমেজ, আচ্ছা এখানে হচ্ছে 2 অপশন 10 or multiple 100। ওকে, এখানে একটা জিনিস হচ্ছে যে 10 10 তুমি তখনই ধরতে পারবে যখন তোমার দ্য হাইয়েস্ট নাম্বার অফ কাউন্ট থাকবে 10, বাট অন্যান্য সময় পার্সেন্টেজ মানেটাই হচ্ছে 100 বা ডিভাইডেড বাই 100। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করতে পারি সেই জিনিসটা চেষ্টা করব। তাহলে এখন আমাদের পার্সেন্টেজের জন্য আমরা আবার কি করলাম, স্প্রেডশিটে চলে গেলাম। ঠিক আছে, স্প্রেডশিটে চলে গিয়ে আমরা একটা কাজ করি, আমরা এইখানে বাদ বাকি এখানে ট্রাই করি এটাকে। সেটা হচ্ছে আমরা কিছু ফ্রুটের নাম লিখি, ফ্রুটের নাম লিখলাম। তারপরে সেই ফ্রুটের নাম লেখার পরে হচ্ছে আমাদের কি করতে হবে, কতগুলো অর্ডার করলাম সেটা আমাদের লাগবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে ডেলিভার্ড লাগবে। অর্ডার করলে তো সেটা ডেলিভারির একটা সিস্টেম থাকবে, ডেলিভার্ড থাকবে। তারপর ডেলিভার্ডের পরে লাস্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য ডেলিভারি। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ কিভাবে দেয়, পার্সেন্টেজ দিলাম আমরা, দেওয়ার পরে আমরা লিখলাম অফ ডেলিভার্ড, পার্সেন্টেজ অফ ডেলিভার্ড। তাহলে এখন আমরা এখানে ফলগুলোর নামগুলো লিখে ফেলি। ঠিক আছে, তো ফলগুলোর নামগুলো যদি আমরা লিখতে চাই তাহলে প্রথম যে ফ্রুটটা আছে সেই ফ্রুটটা আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা লাগবে। এখন এখানে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে দুই ভাবে এইটাকে করা যায়, সেটা হচ্ছে কলামকে মেনশন করে, আবার তুমি একটা নির্দিষ্ট আহ, একটা নির্দিষ্ট সূত্র ইউজ করে তুমি এটাকে করতে পারবে। তাহলে প্রথম যেটা হলো ফল, সেটার নাম হচ্ছে প্রিউন, PRUNE, এটা একটা ফল ধরে নাও নাম আর কি। তারপরে আর একটা ফলের নাম দিছে, তো ওরা হচ্ছে DURIAN। তারপরের ফলের নাম দিছে হচ্ছে গুয়াভা, GUAVA, গুয়াভা। তারপরে ফলের নাম দিছে বানানা, বানানা। তারপরে ফলের নাম দিছে হচ্ছে পাইনাপেল, পাইন অ্যাপেল, পাইনাপেল। তারপরে ফলের নাম স্যার দিছে এই কয়টাই থাক। অ্যাভোকাডো, অ্যাভো গা অ্যাভোকাডো। ওকে, অ্যাভোকাডো, এই কটাই থাক। দেন অর্ডার, অর্ডারের সংখ্যা আমাদের দিতে হবে 30 দিলাম আমি, এটা পরেরটা দিলাম 20, 20 দিলাম, তারপরেরটা দিলাম 10, তারপরেরটা দিলাম হচ্ছে 30 আবার, তারপরেরটা দিলাম 10, তারপরেরটা দিলাম 20, হয়ে গেছে। এইবার আমাদেরকে ডেলিভার্ড গুলা দিতে হবে। তাহলে ডেলিভার্ড গুলা কিভাবে দিব, প্রথমে লিখবো 17, তারপরে লিখবো 13, তারপরে লিখবো হচ্ছে 9, তারপরে লিখবো 30, তারপরে লিখবো 5, তারপরে লিখবো 0। ঠিক আছে, এখন আমাদেরকে ডেলিভার্ড পার্সেন্টেজ বের করতে হবে, সূত্র চলে আসছে তাই না? তো সূত্রটা আসলে কেমন হবে এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে? আমরা যদি কি করতাম, আমরা যদি এইখানে এরকম না হয়ে সাচ এন এক্সাম্পল যে আমাদের এখানে নর্মাল পার্সেন্টেজ করা লাগতো, আমাদের পাটিগণিতের মতো, তাহলে আমরা কি করতাম, আমরা লিখতাম যে এখানে কার সাথে পার্সেন্টেজ হইতে হবে, এইটার সাথে এখানে ডেলিভার্ডের সাথে অর্ডারে। তাহলে ডেলিভার্ডের সাথে অর্ডারের হইলে আমরা কি করতাম,
আমরা হচ্ছে টোটাল অর্ডার ছিল 30টা আর ডেলিভার্ড হয়েছে 17টা, তাহলে 17টার ভাগ 30টা লিখে দিয়ে আমরা কি করে দিতাম, 100 দ্বারা গুণ করে দিতাম, এটা পার্সেন্টেজ হয়ে যেত, তাই না? সেম কাজটা আমরা এখানেও করব, ঠিক আছে? তো দুইটা উপায় আমরা করে দেখব, এই উপায়ও করব, আবার অন্য কোনো উপায় যদি থাকে সেটাও আমরা কিন্তু করার চেষ্টা করব। তো প্রথমে কনভেনশনাল উপায়ে কাজটা করি। আমরা কনভেনশনাল উপায়ে কাজটা করতে হলে আমাদেরকে প্রথমে এরকম একটা জিনিস দিতে হবে, দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ওই যে হাইয়েস্ট লিমিট লোয়েস্ট লিমিটের একটা প্রপোর্শন করতে হবে। তাহলে আমি প্রথমে কি করি, আমি প্রথমে হচ্ছে এইটাকে নেই, ঠিক আছে, এই দুইটাকে নিলাম। নেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, ব্র্যাকেট আর একটা দিতে হবে, ব্র্যাকেট আর একটা দিতে হবে, তাই না? তো ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আহ, একটা কাজ করতে পারি। কিভাবে কাজটা হবে আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে এখানে প্রথমে আছে কতটা, B15-এ আছে, তাই না? তো এই B15টাকে আমরা কি করলাম, এখানে রেখে দিলাম, এটাকে কেটে ফেললাম। কেটে আমরা কি করলাম, একটু স্মার্টার বুদ্ধিতে এটাকে উপরে রাখলাম, আর বাদ বাকি একটা ডলার সাইন দিব। প্রথমে ডলার সাইন দিলাম আমরা, ঠিক আছে? ডলার সাইন দিয়ে আমাকে পুরা বি যে কলামটা আছে সেই বি কলামটাকে আমি ইন্ডিকেট করে দিলাম। ইন্ডিকেট করে দেওয়ার পরে আমি ডলার সাইন দিলাম। ডলার সাইন দেওয়ার পরে আমি এখানে দেখব এখানে কতগুলা আহ রো আছে, রো সংখ্যা আমরা গুণ, তাই না? তাহলে এখানে আমি দেখলাম যে রো এর যে সংখ্যা, সেই রো এর সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা রো আছে। তাহলে আমি এখানে কি করলাম, 7টা রো এই উপরের মাথা সহ আমি 8 লিখে দিলাম এখানে। দেখি তো আমাদের পার্সেন্টেজটা এখানে হয় কিনা। আমাদের কি হয়েছে এটা? স্যার আরেকবার একটু দেখিয়ে দিবেন? হ্যাঁ, এইটা হচ্ছে, এইটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেমে আমরা করি, ওটা আর একটু সহজ মনে হইতে পারে। সেটা হচ্ছে যে এখানে পার্সেন্টেজ মানে হচ্ছে 100%, তাই না? এবং কার কার পার্সেন্টেজ আমরা করতেছি এখানে, কার কার পার্সেন্টেজ করতেছি? হঠাৎ করে কানেকশন লস হয়ে গেছে বাবা। তাহলে হচ্ছে বি ফিফটিন থেকে শুরু করে আমরা কি করতেছি, আমরা হচ্ছে শেষ যে অপশনটা, শেষ অপশনটা কততে আছে, B20 না, B20। এবং এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাকে পার্সেন্টেজ করতে হবে এর ভিতরে। তাহলে এখানে B17 থেকে B20, আর হচ্ছে B15, এটা C15 লিখে দিই আর কি, C15। এরপরে যে কাজটা করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে আমাদেরকে। তো আমরা এটাকে ইনটু দিয়ে 100 দিলাম, 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিলাম আমরা। দেখি আমাদের কাজটা হয় কিনা, ঠিক আছে? স্যার মাল্টিপ্লিকেশন দিলেন যে? এই যে এই জিনিসটা করছি আমি, এই জিনিসটা এখানে করছি, সূত্রতে লিখছি আর কি। এখানে যে লেখাটা আছে না, সেটাকে সূত্রতে কনভার্ট করছি। আরে এটা কিন্তু নিচ্ছে না এভাবে, তাই না? কারণ সে হ্যাঁ, হচ্ছে বি এবং সি কে কম্পারিজন করতেছে শুধুমাত্র।
কিন্তু এখানে যদি আমি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে B15 এর সাথে হচ্ছে আমরা B20 পর্যন্ত আমরা কমিউনিকেশন করি, তাহলে আমরা এরপরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটার সাথে আমাকে সি ইন্টু C15 ব্র্যাকেট আরেকটা দিলাম এখানে, সাথে আমরা কি করলাম, 100 লিখলাম। Can you please mute yourself? So 100, দেখি তো এবার কি হচ্ছে। আরে বিশাল বড় সংখ্যা হয়ে গেছে, তাই না? তাহলে এখন এইটাকে যে কাজটা করতে হবে, যে C15 কে মনে হয় আমরা ভাগ দিতে পারি, ভাগ দিয়ে দেখি কি হয়। হচ্ছে না, তাই না? তো এইটা এখানে সূত্রে ভুল হয়েছে। কিভাবে সূত্রে ভুল হয়েছে, আমি এবার C15 কে কেটে নিলাম, কেটে নিয়ে আমি যেটা করলাম, C15 কে সামনে লিখি আমরা, এটাকে সামনে লিখলাম, লিখে আমরা ভাগ দিলাম। এবার দেখি কি হয়। তাহলে আমরা কিন্তু পার্সেন্টেজ পেয়ে গেছি। পার্সেন্টেজ পেয়ে গেলাম না? আমাদের পার্সেন্টেজ কিন্তু চলে আসছে। তাহলে এবার সূত্রটা আমাদের কিন্তু লিখে নিতে হবে, এই যে এখানে সূত্র দেওয়া আছে। ক্লিয়ার সবাই? কোন রেসপন্স নাই কারো? স্যার আরেকবার বুঝিয়ে দিবেন? এইখানে আসলে পার্সেন্টেজ বলতে আমরা কি করি, দুইটা কম্পারিজন করি দুইটা বিষয়ে। তো এইখানে আমি পার্সেন্টেজ করছি কিসের? পার্সেন্টেজ করছি আমি এই যে ডেলিভার্ড আছে। আচ্ছা, একটা ই কমার্সে ধরো দারাজে যতগুলা অর্ডার আসে ততগুলা কি ডেলিভার্ড হয়? সবগুলা অর্ডারে কি একদিনে প্লেসড হয়ে যায়? নর্মাল এক্সাম্পল, হয় না? তো অর্ডার থাকে অনেক বেশি, ডেলিভার্ড সংখ্যা কিছুটা কম থাকে, তাই না? তো ডেলিভার সংখ্যা যেহেতু কিছুটা কম থাকে, তাহলে ডেলিভার সংখ্যাটাকে আমরা আগে লিখছি। এই যে ডেলিভারের যে সেলটা, সেই সেলটা আমি লিখছি কত, এটা C15, এই দেখো এটা সি কলামের ভিতরে আছে আর 15 নাম্বার রোতে আছে। এটা যদি এখানে না থেকে এখানে থাকতো, তাহলে কিন্তু আমি আর C15 লিখতে পারতাম না, আমার তখন কি লেখা লাগতো, C2 লেখা লাগতো, তাই না? যদি এখানে থাকতো। তো আমি ওই আহ, যে রো এবং কলাম, এটাকে আমি ইন্ডিকেট করে দিলাম C15। করে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, যে এইটার সাথে আমি আসলে কিসের তুলনা করব, এই যে এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর তুলনা করব। তাহলে এই ভ্যালুটা কোন ঘরে আছে? এই ভ্যালুটা আছে হচ্ছে C15 নামের ঘরে। তাহলে আমি C15 লিখলাম এখানে, সরি B15 নামের ঘরে B15 লিখলাম আমরা। আর শেষ যে লিমিটটা আছে, সেই লিমিটটা আছে কোথায়? B20-তে, তাই না? তাহলে আমি B20 লিখলাম। তাহলে এইখানে যে কাজটা সে করবে সেটা হচ্ছে যে এই মাথা থেকে এই মাথা অবধি সে হচ্ছে কি করে যাবে, কন্টিনিউয়াসলি এরে ভাগ করে যাবে। যে কাজটা আমি এই যে এখানে করছি 17/30 লিখছি, কন্টিনিউয়াসলি প্রথমটা ভাগ করছে আর কি, 30 দিয়ে 17কে ভাগ করছে, এই যে দেখো। ঠিক আছে, এইবার এই মাথা থেকে এই মাথা অবধি সে যখন ভাগ করে যাবে, তার মানে হচ্ছে 17 উপরে থাকবে এবং নিচে 30 প্রথমে আসবে, তারপর 20 আসবে, তারপর 10 আসবে, মানে যেই কলামে যাবে সেই কলাম অনুযায়ী আসবে। তো এইখান থেকে এইটুকের মানে তো আমরা বুঝতে পারছি, এইটুকের মানে হচ্ছে যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি একটা রেঞ্জ দিছি, যে এই রেঞ্জের মধ্যে তোমাকে ক্যালকুলেশন গুলো করা লাগবে। দেন আমরা কি করি, যখন ক্যালকুলেশন করি, মানে এরকম ভাগ দিই, ভাগের পরে পার্সেন্টেজ করার জন্য এটাকে কি করি, 100 দিয়ে গুণ করি না?
সেই 100 দিয়ে গুণ আমরা এই যে এখানে করছি 100। এখন আমরা যদি চাই যে এইটাকে আমি এইভাবে শো করে আমরা কি করব, আমরা এটাকে পার্সেন্টেজ নামের একটা বিষয় এখানে দিয়ে দিব। তাইলে আমাদের কাছে কিন্তু সেই পার্সেন্টেজটা এইরকম ভাবে দেখাবে। এই যে এখানে যদি পার্সেন্টেজ আমরা দেই, কারণ 100 মানেই তো পার্সেন্ট, সো পার্সেন্টটাকে তুলে দিতে হবে, পার্সেন্টটা থাকা যাবে না, থাকলে জিনিসটা কিন্তু অন্যরকম দেখা যাবে, মানে 100 গুণ করা ছাড়া দেখা যাবে আর কি। 100 কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখন বুঝা গেছে এটা কিভাবে হইলো। এই যে সূত্রটা আমি লিখছি এর মতো করে লিখছি আমি এটা। এইটা 17 মনে করো হচ্ছে C15, এই যে C15 কিন্তু 17 আছে, 17। আর B15 থেকে B20 পর্যন্ত হচ্ছে আমি প্রত্যেকটাকে নিচে রাখবো, তাহলে এইখানে থাকবে হচ্ছে B15 থেকে B20 পর্যন্ত। তাহলে সূত্রটা কি হইতেছে, সূত্রটাকে যদি আমি একটু এটার মতো করে লিখি, কথার কথা এইটার মতো করে যদি লিখি, তাহলে কিভাবে লিখতে হবে, এই যে 17টা আছে না, এটাকে আমাদের লিখতে হবে হচ্ছে C15। তাহলে C15 আমি লিখলাম, তারপরে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে B15 থেকে শুরু করে আমার B20 পর্যন্ত, তারপরে সাথে আমাদের যে এই যে 100 আছে, এই 100কে আমরা গুণ করে দিলাম। এই জিনিসটাই আমি এখানে লিখছি, যে এই জিনিসটা তোমরা এখানে দেখতে পাইতেছো। তারপর যখন এই কাজটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমরা যখন ওই ড্রপ ডাউন মানে এক টান দিয়ে আনবে প্রত্যেকটা ঘরের জন্য, সেই পার্সেন্টেজ গুলো এখানে বের হয়ে যাবে। এবং তাই কিন্তু হয়েছে, এই যে দেখো এখানে এটা 30টাই বিক্রি হয়েছে, এই জন্য এটা 100%। পার্সেন্টেজ বোঝা গেছে। Yes, sir. ভুল হবে এটা আর কখনো এরকম ভুল হওয়ার কথা না, কারণ আমরা এই যে সূত্রটাকে যখন বুঝে যাব তখন আমাদের এক্সেলে করতে সুবিধা হবে অনেক বেশি। তো তাইলে এখন কাজ হচ্ছে যে এখানে যদি বলে যে তুমি প্রত্যেকটার জন্য একটা করে গ্রেড হিসাব করো, মানে তোমাদেরকে যদি বলে যে একটা ক্লাসের গ্রেড হিসাবের একটা চার্ট করতে হবে, অথবা একটা ই কমার্স বা এফ কমার্স হোলসেলের বা এরকম একটা জায়গার হচ্ছে সেল রেট বাইর করতে হবে, বা পার ডে, এই যে এরকম আর কি, মানে পার ডে কি কিরকম সেল হইতেছে সেটা বাইর করতে হবে, সেটা পার্সেন্টেজ বাইর করা যাবে না এখন। পার্সেন্টেজ বাইর করা যাবে। আর সেকেন্ডলি যে জিনিসটা বাইর করতে হবে সেটা হচ্ছে যে এইখানে ওই যে কি বলে এটাকে কাউন্টিপস, কাউন্টিপস দিয়ে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট থেকে আর একটা নির্দিষ্ট ডেট, বা একটা নির্দিষ্ট ভ্যালু থেকে আর একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত কতগুলা কাউন্ট আছে, সেই কাউন্টটা কিন্তু এই যে কাউন্টিপস এর দ্বারা করা হয়, বা কাউন্টিপস দিয়ে করা হয়। তাহলে এই দুইটা ই করতে করতে আমাদের আজকে ক্লাসও শেষ হয়ে গেছে অলমোস্ট। সো উই উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস, আই হোপ সো। তো প্র্যাকটিক্যালিটি যেই জিনিসগুলো আসবে এগুলো আমি মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করছি, তারপরেও যদি কারো কোয়েশ্চেন থাকে বা কোয়েশ্চেন আমরা ক্লাসরুমে হয়তো পোস্ট করলে সেখানে আমরা কিন্তু তা আগে পরের ক্লাসের আগে উত্তরগুলো পেয়ে যাব। তো ঠিক আছে নাকি, আজকের মতো এখানেই থাকুক, নাহলে মাথা গ্যাঞ্জাম হয়ে যাবে পরীক্ষার আগে দিয়ে। বুঝা গেছে তো এই দুইটা লজিক বা সূত্রগুলো জি কি? Sir, স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে sir, বাই বাই এন্ড টেক কেয়ার, and sir, all the best for your good exam. sir, I have a question. Yes, sir. স্যার এভাবে ফর্মুলা গুলো তো সিস্টেমে দেওয়া থাকে, হ্যাঁ হ্যাঁ ফর্মুলা গুলো তো সিস্টেমে ইনপুট করা থাকে, তো হ্যাঁ, ওখান থেকে কি দিতে পারবো? না না, তো ফর্মুলা সিস্টেমে তো দেওয়া থাকে, সেটা কিন্তু হিন্ট দেওয়া থাকে। এখন ভ্যালুটা আমাদের বসাতে হবে, রাইট? ভ্যালুটা আমাদের দিতে হবে, এবং কোন ঘরে আছে সেই ঘরটা ইন্ডিকেট করে দিতে হবে যে এই ঘরে আছে, নাহলে তো ও খুঁজে পাবে না, কারণ এটা তো হচ্ছে একটা কাইন্ড অফ এ ডিজিটালিটি, বাট তোমাকে সেইটা, ওর নিজস্ব কোনো ব্রেন নাই যে খুঁজে বের করবে,
ওর ব্রেনটা হচ্ছে তোমার ব্রেন, তোমার ব্রেন দিয়েও খুঁজে বের করবে, তোমাকে ইন্ডিকেট করে দিতে হবে যে এই জায়গায় ওই ভ্যালুটা আছে এবং এই ভ্যালুটাকে এই করো সেই করো, এটা করতে হবে সেটা করতে হবে বলে দিলে ও সেটা করবে। ঠিক আছে? Yes. তো আমার সবচাইতে বড় এইটা থাকবে যে এক নাগারে অনেকগুলো টপিক একসাথে না পড়ে দুইটা তিনটা ভ্যালুয়েবল বা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট এবং কঠিন লাগে এরকম কয়েকটা জিনিস একসাথে করে গেলে তোমরা সহজেই এই জিনিসগুলোর উত্তর দিতে পারবে। আমার কথা বলার অর্থটা হচ্ছে এটা যে মানে একসাথে অনেকগুলো কমান্ড যদি তোমরা দেখে যাও তাহলে তোমাদের কাছে প্যাচ লেগে যেতে পারে, পরীক্ষায় লিখতে লিখতে হঠাৎ করে তোমারই হবে। তো এইখানে করতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্টলি ইউজড এবং ওয়াইডলি ইউজড, তুমি যখন কাজ করতে যাবে এরকম কিছু জিনিস যেমন পার্সেন্টেজ, এটা কিন্তু তোমার যে কোনো জায়গায় লাগতেছে। তারপরে এই যে কাউন্ট ইফস আছে, তারপরে কাউন্ট ইফ আছে, ঠিক আছে, কাউন্ট ইফস দুইটাই। তারপরে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে মিডিয়ান বের করা, মোড বের করা। তো এই জিনিসগুলা কিন্তু হায়ার ক্লাসে যখন তোমরা উঠবে তখন কিন্তু তোমরা এগুলা মিডিয়ান মড এগুলো বের করা শিখবা এক্সেলে বা গুগল স্প্রেডশিটে, যেটাই বলো না কেন। তো এইটা কিন্তু খুবই ইউজফুল টুলস, কারণ হচ্ছে যে অনেক সময় তোমার যখন ডেটা নিয়ে তুমি বিশাল বিগ ডেটা নিয়ে কাজ করবে, কারণ এখানে তো আমরা স্মল এন্ড মিডিয়াম সাইজের ডেটা নিয়ে কাজ করতেছি বা পাই চার্ট বানাইতেছি বা এই করতেছি। তো ইন ফিউচার তোমাদের কিন্তু বিগ ডেটা নিয়ে কাজ করা লাগবে, তখন বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে তোমাকে কিন্তু এই টুলস, ছোট ছোট টুলস গুলা তোমাদেরকে হেল্প করবে বিগ ডেটার যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাইতে। ঠিক আছে? তো স্ট্যাটিস্টিক্স আমরা কেন ব্যবহার করি বা এইসব আমরা কেন ব্যবহার করি? একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য বা রেজাল্ট তৈরি করার জন্য, তাই না? সো all the best for your exam. Till then, take care and bye bye. We will see in our next class. আসসালামু আলাইকুম আল্লাহ স্যার। হাফেজ স্যার, আসসালামু আলাইকুম গুড স্যার। নাইট।